আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার সময় যখন আমাদের হসপিটালগুলোতে পেশেন্টের সংখ্যা খুব বেশি পরিমাণে কমে গেছিল, সেই সংখ্যাটাই কিন্তু ঈদের পরে খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার পিছনে আসলে কারণটা কি? কারণটা হচ্ছে ঈদের দিনে খাবার। অর্থাৎ 1 মাস সিয়াম সাধনার পর আমরা ঈদের দিন যেটা করি, খুব বেশি পরিমাণে তেল চর্বি খেয়ে ফেলি, ফ্রাই করা খাবার খেয়ে ফেলি, সুগার খেয়ে ফেলি, যার কারণে পেটের সমস্যা শুরু হয়। কারো কারো ক্ষেত্রে গ্যাস ফর্ম হয়, অ্যাসিডিটি হয়, ফুড পয়জনিং হয়, কারো কারো ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা বেড়ে যায়, কারো কারো ক্ষেত্রে পাইলসের সমস্যা বেড়ে যায়। এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা হসপিটালগুলোতে প্রচুর রোগী পাই। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত এবং ঈদের দিন আসলে আমাদের খাবারটা কেমন হওয়া উচিত সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, রোজা রাখার পরে 1 মাস পরে আমাদের মেটাবলিজম যে প্রসেসটা থাকে সেটাতে কিন্তু একটা অন্যরকমের চেঞ্জ আসে। অর্থাৎ আপনি যদি ঈদের দিনে সারাদিন যদি খুব বেশি পরিমাণে খেয়ে ফেলেন, হেভি ফুড খেয়ে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্টমাক এটা প্রপারলি ডাইজেস্ট করতে পারবে না এবং কোলনে গিয়ে কিন্তু এটা প্রপারলি অ্যাবজর্ব হবে না, এবং আলটিমেটলি কিন্তু আপনার ইনডাইজেশন হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, পাশাপাশি আদার্স যে প্রবলেম গুলোর কথা আমি বললাম সেগুলোও কিন্তু হতে পারে, এবং এই প্রবলেম গুলো নিয়ে কিন্তু আপনাকে হাসপাতালেও যাওয়া লাগতে পারে। তো আপনাকে যেন হাসপাতালে যাওয়া না লাগে সেই বিষয়টি আমি আজকে তুলে ধরবো, যে ঈদের দিন আপনার খাবারটা কেমন হওয়া উচিত। দেখুন, ঈদের দিন যে সকালের যে খাবারটা, সেই খাবারটা খুবই লাইট হবে, অর্থাৎ খাবারের যে পরিমাণটা সেটি কম পরিমাণে হবে, এবং সেই খাবারে মোটামুটি আপনার একটু চালের রুটি থাকতে পারে, থাকতে পারে একটু সিমাই, থাকতে পারে কয়েকটা খেজুর, হ্যাঁ, এবং একটু ডিম ভাজি থাকতে পারে, ঠিক আছে, বা পোস্ট করা থাকতে পারে, এবং একটু ভেজিটেবলস থাকতে পারে, মিক্সড ভেজিটেবলস। তো এগুলা দিয়ে আপনি ঈদের দিন সকালের খাবারটা আপনি শেষ করবেন। দেন আপনি নামাজ পড়তে যাবেন। নামাজ থেকে এসে যখন আপনি দুপুরের খাবারটা খাবেন, সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে ইনশিওর করতে হবে। সেটা হলো যে খাবারের যেন পর্যাপ্ত ফাইবার থাকে, এবং যেহেতু ঈদের সময় আমরা সবাই কম বেশি পোলাও, কোরবা, তারপরে বিরিয়ানি এই জাতীয় খাবারগুলো খাই, সেই ক্ষেত্রে আমি না করবো না, এগুলো অবশ্যই খেতে হবে, যেহেতু এগুলো আমাদের ট্র্যাডিশনাল ফুড। কিন্তু এটা খুব সিভিয়ার অ্যামাউন্টে খাওয়া যাবে না, এটা মডারেট অ্যামাউন্টে খেতে হবে। এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, পোলাও কোরবা খাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই সালাদ খেতে হবে। তো সালাদ বেসিক্যালি ফাইবার সমৃদ্ধ, এবং এটা আমাদের গাটে যে গুড ব্যাকটেরিয়া প্রোবায়োটিক, সেই প্রোবায়োটিকের খাবার হিসেবে ব্যবহৃত হয়, যে কারণে আমরা ফাইবার জাতীয় খাবারগুলোকে বলি প্রিবায়োটিক। তো হালকা প্রিবায়োটিক দিয়ে আপনি খাবারটা শুরু করেন। খাবারের আগে একটু চাইলে অ্যাপেল সিডার ভিনেগার অ্যাড করে নিতে পারেন, একটা পানিতে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার অ্যাড করে আপনি খাবারের আগে খেয়ে নেবেন। দেন আপনি পোলাও বিরিয়ানি যেটা খান সেটা খেতে পারেন। তবে বিরিয়ানিটা অবশ্যই ভালো তেল দিয়ে রান্না হতে হবে। এখানে সয়াবিন তেলটা অবশ্যই স্কিপ করতে হবে। সয়াবিন তেলের পরিবর্তে আপনাকে সরিষার তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা কোল্ড প্রেসড কোকোনাট অয়েল আপনি এখানে ইউজ করতে পারেন। সাথে খুব বেশি ফ্রাই না করে, এটা মডারেট লেভেলে, মাইল্ড টু মডারেট লেভেলে ফ্রাই করে আপনাকে রান্নাটা করতে হবে। তো এটা আপনি খান। খাওয়ার পরে আপনি আপনি প্রথমে সালাদ খান, তারপরে পোলাও বিরিয়ানি যেটা খাবার খান। তো এটা হচ্ছে লিমিটেড অ্যামাউন্টে খান। দেন আপনি বিকেলের দিকে যদি একটু স্ন্যাক্স খেতে চান, সেক্ষেত্রে একটু বাদাম, হ্যাঁ, একটু অ্যাভোক্যাডো, একটু দেশি ফ্রুটস, হ্যাঁ, এই ফ্রুটস গুলো আপনি নিতে পারেন। পাশাপাশি আপনাকে গ্রেন ইনশিওর করতে হবে, হোল গ্রেন, অর্থাৎ এটি হতে পারে ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, ভাত, হ্যাঁ, এগুলো আপনি অল্প পরিমাণে খেতে পারেন। সাথে সবাই তো আসলে বিফ চিকেন এগুলো আসলে খায়, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, আপনিও খাবেন। তবে বিফ এবং চিকেনের ক্ষেত্রে একটু ইনশিওর করতে হবে যেন ন্যাচারাল সোর্স থেকে মাংসটা আসে, এটাই। এবং রাতের খাবারটা খুবই লাইট হবে। রাতের খাবারে আপনার একটু ভেজিটেবলস থাকতে পারে, একটু ফিশ ফ্রাই থাকতে পারে, ঠিক আছে, সাথে একটু সিরিয়াস আপনি রাখতে পারেন যদি চান। যদি আপনার ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে আপনি একটু ভাত, কিনোয়া, মিলেট, বাকহুইট এগুলো কিন্তু আপনি রাখতে পারেন। তার মানে কি, এই যে আমি সারাদিনের যে খাবারটা বর্ণনা করলাম, এই খাবারের মধ্যে কয়েকটা জিনিস কিন্তু আপনার আছে। সেটা হলো যে আমি ফাইবারের কথা বলছি এখানে, আমি প্রোটিনের কথা বলছি এখানে, আমি এখানে বলছি যে আপনার হোল গ্রেনের কথা, অর্থাৎ যেগুলো আপনাকে পর্যাপ্ত ক্যালোরি দিবে সেই খাবারটা কিন্তু এর মধ্যে আছে। তার মানে কি, ওভারঅল ডায়েটটা হবে একটা ব্যালেন্স ডায়েট। তো এই ডায়েটটা যদি আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, মডারেট অ্যামাউন্টে যখন আপনি কনজিউম করবেন, তখন কিন্তু
এই ধরনের যে ডাইজেশন যে প্রবলেম, অর্থাৎ আপনি দীর্ঘমেয়াদী 1 মাস রোজা করার পরে আপনার মেটাবলিজমের উপরে একটা ব্যাড ইফেক্ট ক্রিয়েট হবে না, এবং আশা করি আপনাকে হাসপাতালে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন যে ঈদের দিন আসলে আমাদের কি খাওয়া উচিত, এবং আহ, অবশ্যই অ্যাভয়েড এর ব্যাপারটা আমি বলতে চাই এখানে, যে আপনাকে কি অ্যাভয়েড করতে হবে। আপনাকে সাদা চিনিটা অ্যাভয়েড করাটাই বেটার। এখানে আপনি যদি ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে একটু একবারে অর্গানিক গুড় অথবা অর্গানিক যে চিনিটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন, সামান্য পরিমাণে অবশ্যই, অর্থাৎ সুগারের অ্যামাউন্টটা কম থাকবে। পাশাপাশি আপনার অয়েলটা মানে সয়াবিন তেলটা অবশ্যই এখানে স্কিপ করতে হবে, খুব বেশি ফ্রাই করা ফুডটা অবশ্যই স্কিপ করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি এইভাবে যদি আপনারা ঈদের দিন খাওয়া দাওয়া করেন, ঈদের খাওয়া দাওয়া কিন্তু শুধু ঈদের দিনেই সীমাবদ্ধ থাকে না, আমরা কিন্তু কয়েকদিন ধরে খাই, 2-3 দিন ধরে, তাই না? ঈদের পরের দিন, তারপরের দিন আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাই, এই খাবারগুলো খাই। তো খাবারটা যেন নির্দিষ্ট অ্যামাউন্টে আপনি খান, তাহলে এই 2-3 দিন কিন্তু আপনি প্রপারলি খেতে পারবেন। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।